প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমি বিপুস টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সবাইকে আমি ঈদ উপলক্ষে অ্যাডভান্স জানাচ্ছি ঈদ মোবারক। তো বিপুস টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমরা বেসিক গ্রামারের একটি পার্ট থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা জানি বাক্য গঠন করার ক্ষেত্রে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট খুবই দরকারি বা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এই বিষয়টি আমরা প্রায় ভুল করে থাকি। যে কোনো ইংরেজি বাক্য গঠন করতে গেলে যদি আমার বাক্যের গঠনের ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট ভুল হয়ে যায়, তাহলে আমার পুরো বাক্যেরই কিন্তু অর্থ ভুল হয়ে যাবে। তাই কিভাবে, কোন ওয়েতে আমরা একটা স্টেটমেন্ট থেকে বা সেন্টেন্স থেকে আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করব, ফাইন্ড আউট করব, অবজেক্টকে ফাইন্ড আউট করব, সে বিষয়টা আমরা এখানে আজকে আলোচনা করব। যদি আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন বা কথাগুলো শোনেন, আমার বিশ্বাস যে কোনো ইংরেজি বাক্য গঠন করার ক্ষেত্রে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আপনাকে কখনোই আর চিন্তায় পড়তে হবে না। সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমরা প্রথমে শিখব হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আসলে কি? সাবজেক্টের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যিনি কোনো কাজ করেন বা কাউকে দিয়ে করিয়ে নেন। একটা প্রদত্ত বাক্যের মধ্যে ব্যবহৃত যে শব্দটি সাবজেক্ট হিসাবে কাউন্টেবল হয় বা কাউন্ট হয়, তিনি কোনো কাজ করিয়ে নেন। যখন তিনি কাজ নিজে করেন তখন তিনি অ্যাক্টিভ সেন্সে বা অ্যাক্টিভ ভয়েসে থাকেন। যখন তিনি কাউকে দিয়ে কাজ করিয়ে নেন তখন তিনি প্যাসিভ সেন্সে বা প্যাসিভ ভয়েসে থাকেন। এখন আমরা এই সাবজেক্টটা একটা স্টেটমেন্ট থেকে বা বাক্য থেকে কিভাবে বের করতে পারবো বা কিভাবে বুঝবো যে এই শব্দটি প্রদত্ত বাক্যের সাবজেক্ট, সেটা আমরা আলোচনা করব। আমরা জানি একটা পরিবারের বা একটা ফ্যামিলির একজন শাসনকর্তা বা পালনকর্তা থাকেন, যিনি পরিবারের সকল সদস্যকে লিড বা পরিচালনা করে থাকেন। তেমনিভাবে একটি বাক্যের মধ্যে সাবজেক্ট তার প্রত্যেকটা ওয়ার্ডকে, ভার্বকে, অবজেক্টকে, কমপ্লিটমেন্টকে পরিচালনা করে থাকেন। এখন দেখব আমরা এই সাবজেক্টটা আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা জানি যে কোনো ইংরেজি বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট ব্যবহার করতে হয়। এখন একটা প্রদত্ত সেন্সকে বা একটা প্রদত্ত স্টেটমেন্ট থেকে বা বাক্য থেকে আমি সাবজেক্ট কীভাবে ফাইন্ড আউট করব তা আমি এখন দেখাবো। সাপোজ আমি লিখলাম আরাফ গোজ হোম, আরাফ বাড়ি যায়। এই স্টেটমেন্ট থেকে বা এই বাক্য থেকে আমি কিভাবে সাবজেক্টকে বের করব তা আমি এখন দেখাবো। আমরা জানি যে কোনো ইংরেজি বাক্যের ভার্ব হচ্ছে সর্বশক্তিশালী একটি ওয়ার্ড। এই ভার্বকে জিজ্ঞাসা করলে কিন্তু সে বলে দেবে যে এই প্রদত্ত বাক্যের সাবজেক্টটি কে। অর্থাৎ যদি আমরা এখানে এই গোসকে প্রশ্ন করি যে এই বাক্যের সাবজেক্টকে, তা কিন্তু অবশ্যই সে বলে দেবে যেখানে অমুক শব্দটি সাবজেক্ট। অর্থাৎ যদি ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করি বা ইংরেজিতে হু দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ যে কোনো ইংরেজি বাক্যে, যে কোনো ইংরেজি স্টেটমেন্টকে যদি ভার্বকে যদি আমরা কে বা হু দিয়ে প্রশ্ন করে থাকি, তাহলে উত্তরে যেটা আসবে তা হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। যেমন গোস মানে যায়, কে যায়? আরাফ যায়, আরাফ সাবজেক্ট। হু মানে কে, কে মিনস কে যায়, আরাফ যায়। অতএব এই প্রদত্ত এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আরাফ। আমি আবারও বলছি, যে কোনো ইংরেজি স্টেটমেন্ট বা বাক্যের ভার্বকে যদি কে বা হু দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তরে আমরা অবশ্যই সাবজেক্টকে পেয়ে যাব। একটা সবাই খেয়াল রাখতে হবে, সত্যি এটাই যে কোনো ইংরেজি বাক্যের কর্তা বা হতে পারে দুটো জিনিস, একটা নাউন, একটা প্রোনাউন। অর্থাৎ নাউন এবং প্রোনাউন ছাড়া
কখনো কোনো ইংরেজি ওয়ার্ড কোনো ইংরেজি বাক্যের কর্তা বা সাবজেক্ট হতে পারবে না। আমরা বলছি যে কোনো ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে দুটো পার্ট অফ স্পিচ, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ছাড়া কখনোই কোনো অন্য কোনো আদার্স পার্টস অফ স্পিচ কখনোই কোনো ইংরেজি বাক্যের সাবজেক্ট বা কর্তা হতে পারবে না। আসি একটা উদাহরণে আমরা, হি সিংস এ সং, হি সিংস এ সং, সে একটি গান গায়। আমি আবারও বলছি, যদি আমরা প্রদত্ত স্টেটমেন্ট বা প্রদত্ত বাক্যের ব্যবহৃত ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করে থাকি বা ইংরেজিতে হু দিয়ে প্রশ্ন করে থাকি, আমরা অবশ্যই প্রদত্ত বাক্যের সাবজেক্টকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে কে গায়? হি গায়, এই হি হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। বা হু সিংস, তাও কিন্তু উত্তরে কিন্তু হি চলে আসবে। অতএব এই হি কিন্তু প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আমি কি বলেছিলাম? যে কোনো ইংরেজি বাক্যের কর্তা হতে পারে নাউন অথবা প্রোনাউন। প্রদত্ত প্রথম বাক্যের সাবজেক্ট আরাপ হচ্ছে নাউন, সেকেন্ড বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, প্রোনাউন। অতএব আমি আপনাকে ড্যাম শিওর করছি যে কোনো ইংরেজি সেন্টেন্সের কর্তা হতে পারে নাউন অথবা প্রোনাউন জাতীয় কোনো শব্দ। এবার আমরা নেক্সটে আমরা আসবো হচ্ছে অবজেক্ট নিয়ে। অবজেক্ট, অবজেক্টের বহুত উদ্দেশ্য আছে। অবজেক্টের মিনস হচ্ছে কর্ম, অবজেক্টের মিনস লক্ষ্য, অবজেক্টের মিনস অর্থ হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ অবজেক্ট মিনস হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য বা কর্ম। অর্থাৎ প্রদত্ত বাক্যের সাবজেক্ট যে কর্মটি করে সেই কর্মটি বা তার উদ্দেশ্যটি হচ্ছে প্রদত্ত বাক্যের অবজেক্ট। তবে জানি এই অবজেক্ট বের করার বুদ্ধি হচ্ছে, যদি আমরা কখনো কোনো ইংরেজি বাক্যে ব্যবহৃত ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে, মানে হোয়াট দিয়ে, অথবা প্রশ্ন করি কাকে, দ্যাটস মিন হুম দিয়ে, তাহলে কিন্তু উত্তর চলে আসবে অবজেক্ট। আমি আবারও বলছি, যেমন সাবজেক্ট বের করার বুদ্ধি হচ্ছে ভার্বকে প্রশ্ন করতে হবে কে দিয়ে, তাহলে আমরা কী করতে পারবো? দ্যাটস মিনস উই ক্যান ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। আর যদি আমরা অবজেক্টকে চাই তাহলে করতে হবে আমরা এই ভার্বকে প্রশ্ন করব হোয়াট দিয়ে, দ্যাটস মিন কি দিয়ে, অথবা প্রশ্ন করব হুম দিয়ে, কাকে দিয়ে। যেমন আমরা উদাহরণে চলে আসি, শি রিডস এ বুক। আমরা কি বলেছিলাম? যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে দিয়ে, তাহলে উত্তর পাওয়া যাবে সাবজেক্ট। কে একটি বই পড়ে, সে একটি বই পড়ে, তাহলে সে হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আমরা কি শিখলাম? যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি দিয়ে বা কাকে দিয়ে, তাহলে উত্তর পাওয়া যাবে অবজেক্ট। কি পড়ে? একটি বই পড়ে, তাহলে এই বুক হচ্ছে প্রদত্ত বাক্যের অবজেক্ট। আমি আবার বলছি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করা পাওয়া যাবে হচ্ছে অবজেক্ট। নেক্সটে আমরা আসি, আই কল হিম, আমি তাকে ডাকি বা আমি তাকে ফোন দিই। তো এখানে কল মানে ডাকা, তাহলে কে ডাকে? আমি। প্রদত্ত বাক্যের আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। কাকে ডাকি? তাকে, মানে হুম, তাহলে হিম হচ্ছে প্রদত্ত বাক্যের অবজেক্ট। আমি কি শিখলাম? যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে ফাইন্ড আউট হবে সাবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে ফাইন্ড আউট হবে অবজেক্ট, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে ফাইন্ড আউট হবে অবজেক্ট। বাট রিকল ইট দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ সাহিত্যে দুই প্রকারের অবজেক্ট আমরা খুঁজে পাই। একটা ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এমনি হচ্ছে যদি কখনো কোনো ইংরেজি বাক্যের অবজেক্ট হয় বস্তুবাচক কোনো শব্দ, আমি আবারও বলছি, যদি কোনো ইংরেজি বাক্যের অবজেক্ট ব্যবহৃত হয় বস্তুবাচক কোনো শব্দ, তাহলে তা ভাব হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমি আবারও বলছি, বস্তুবাচক মানে প্রাণহীন বা জীবনহীন বা লাইভলেস, যদি কখনো কোনো জিনিস
কোনো ইংরেজি বাক্যের বা স্টেটমেন্টের অবজেক্ট হিসাবে কাজ করে, আই কাউন্ট হিম অ্যাজ এ অবজেক্ট অফ ডিরেক্ট অবজেক্ট। আর যদি কখনো কোনো ইংরেজি বাক্যের মধ্যে অবস্থান করে ব্যক্তিবাচক কোনো কিছু, তা হবে ইনডিরেক্ট অবজেক্ট। এবার একটা উদাহরণে আসি। আই গেভ হিম এ পেন। প্রদত্ত বাক্যের গেভ থেকে প্রশ্ন আমি করি কে, তাহলে কে মানে আমি, সাবজেক্ট। কাকে? হিম, প্রদত্ত বাক্যের অবজেক্ট। কি? এ পেন, প্রদত্ত বাক্যের অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এখানে হিম কি বাচক অবজেক্ট এবং এ পেন কোন বাচক অবজেক্ট? আমি কি বলেছিলাম যে বস্তুবাচক জিনিস মানেই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মানে এ পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর হিম যেহেতু ব্যক্তিবাচক শব্দ, তাই হচ্ছে এটা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আমি আরও বলছি, প্রদত্ত বাক্যের মধ্যে আমি বলেছিলাম অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক এবং ব্যক্তিবাচক। যদি কখনো কোনো অবজেক্ট দ্বারা কোনো ব্যক্তিকে প্রকাশ পাই বা ব্যক্তিকে বোঝাই, তা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি প্রদত্ত বাক্যের অবস্থামান সেই জিনিস দ্বারা যদি কোনো বস্তুবাচক জিনিসকে প্রকাশিত করে থাকে বা বুঝিয়ে থাকে, তা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাই আই গেভ হিম, আই হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, গেভ হচ্ছে প্রদত্ত বাক্যের ভার্ব, হিম হচ্ছে প্রদত্ত বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট, এ পেন হচ্ছে প্রদত্ত বাক্যের ডিরেক্ট অবজেক্ট। নেক্সট আমরা আসব হচ্ছে আমরা জানি সাবজেক্ট সাধারণত প্রদত্ত বাক্যের স্টার্টিংয়ে ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি যে কোনো ইংরেজি বাক্যের সাবজেক্ট ব্যবহৃত হয়ে থাকে বাক্যের শুরুতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটতে পারে। যেমন যদি কখনো কোনো ইংরেজি বাক্য ইন্টারোগেটিভ হয়ে থাকে, ইন্টারোগেটিভ হয়ে থাকে, তাহলে কি হবে? অর্থাৎ যদি কোনো ইংরেজি, আমরা জানি যে কোনো ইংরেজি বাক্যের শুরু হয় সাবজেক্ট দিয়ে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর পরিবর্তন পরিমার্জন ঘটতেই পারে। অর্থাৎ যদি কখনো কোনো ইংরেজি বাক্যের সেন্টেন্স হয়ে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কিন্তু ভার্বের পরেও কিন্তু কর্তা ব্যবহৃত হতে পারে। যেমন আর ইউ হ্যাপি, এখানে আর কিন্তু ভার্ব, আর আগে ছিল আই এম হ্যাপি। এখানে কিন্তু কি হয়েছিল, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব ব্যবহৃত হয়েছিল। আর কি হচ্ছে, এখানে ভার্বটা কিন্তু আগে চলে আসছে, আর ইউ হ্যাপি। তাহলে এখানে আর হচ্ছে ভার্ব, ই হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং হ্যাপি হচ্ছে প্রদত্ত বাক্যের অ্যাডজেক্টিভ। তবে কি বললাম, আমি বললাম হচ্ছে যে সাবজেক্ট ব্যবহৃত হতে পারে ভার্বের পরে, আবার ব্যবহৃত পারে ভার্বের পূর্বে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল। দেয়ার আর সাম বুকস, there are some books on the table. এখানে দেখছি আমরা, এখানে দেয়ার বাক্যের সাবজেক্ট না, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখানে ইজ হচ্ছে ভার্ব এবং এই বুক হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আবার এখানে আর হচ্ছে প্রদত্ত বাক্যের ভার্ব, সাম বুকস হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আমি কি শিখলাম যে সাবজেক্ট ভার্বের পরেও বসতে পারে এবং সাবজেক্ট ভার্বের পূর্বেও বসতে পারে। আবার আমি বললাম হিয়ার ইজ হি বা হিয়ার আর দে। এখানে দেখছি আমরা ইজ হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, দে হচ্ছে অবজেক্ট। নেক্সট আমরা আসবো হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্ট যখন কোনো ইংরেজি বাক্যের বা স্টেটমেন্টের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বুঝিয়ে থাকে, তখন সেক্ষেত্রে তাকে কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে। যেমন হি ইজ রানা, এখানে হিও চিনি, রানাও কিন্তু তিনি, অতএব রানা হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট। আমি আবারও বলছি,
যদি একটা ইংরেজি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ভেবে নিব প্রদত্ত বাক্যের ওই অবজেক্টটি হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট। যেহেতু এখানে হি প্রদত্ত বাক্যের সাবজেক্ট, যা আছে ভার্বের পূর্বে, অর্থাৎ কে রানা, হি রানা, অতএব হি প্রদত্ত বাক্যের সাবজেক্ট। এখানে আবার হি এবং রানা কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অতএব সেক্ষেত্রে রানা হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট। নেক্সটে আমরা আসবো হচ্ছে ওই ইলেক্টেড রানা ক্যাপ্টেন, CAPTAIN, ওই ইলেক্টেড রানা ক্যাপ্টেন। এখানে দেখছি আমরা এখানে রানা এবং ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, অতএব এখানে ক্যাপ্টেন হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট এবং দিস কমপ্লিমেন্ট নেম ইজ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি আবার বলছি, যদি কখনো কোনো ইংরেজি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো প্রদত্ত বোঝানো ব্যক্তিটি হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট। এখানে রানা এবং ক্যাপ্টেন একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এখানে ক্যাপ্টেন হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে আমাদের আজকের বিবেচ্য বিষয়। আমরা ফাইন্ড আউট করলাম কিভাবে প্রদত্ত বাক্য থেকে সাবজেক্ট বের করা যায়, কিভাবে আমরা অবজেক্ট বের করতে পারি এবং কিভাবে আমরা কমপ্লিমেন্ট বের করতে পারি। আমরা এই সূত্র ধরে যে কোনো ইংরেজি কঠিন বাক্যকেও আমরা সহজেই এখান থেকে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে আমরা ফাইন্ড আউট করতে পারি। আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং সবাইকেই অগ্রিম ঈদ মোবারক।